পর মুহূর্তেই মহিলাদের ভেতরে শোরগোল পড়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে বলাবলি করতে শুরু করল। মাগো, এত দামি একটা মালা মেয়েটি দিয়ে দিল! এক মুহূর্তেই সেই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। উৎসুক মানুষরা শুধু এক ঝলক মালাটি দেখতে আবারও বাড়ির সামনে ভিড় জমাল। একজন যুবক ছেলে বলল, চাচি, এত দামি মালা ঘরে রাখা ঠিক হবে না। শেষে যদি আবার চুরি ছিনতাই হয়ে যায়, তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। ছেলেটির মা শান্ত গলায় বললেন, মেয়েটি যেভাবে শাসিয়ে গিয়েছে, এরপর মালাটার দিকে নজর দিতে কেউ সাহস করবে না। আমরা সবাই জানি তাদের পরিবার কেমন, বিশেষ করে তার ভাই। ওনার কানে যদি যায় মালার কিছু হয়েছে, তাহলে পুরো পাড়ার লোক বিপদে পড়বে। তাই এই মালা নিয়ে আমি একটুও দুশ্চিন্তা করছি না। এই নিয়ে কথা বাড়তেই একজন মধ্যবয়সী পুরুষ পরামর্শ দিল, মালাটা শহরে নিয়ে বিক্রি করে দেন। ওই টাকায় ছেলের চিকিৎসাও হবে, বাকি টাকায় সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু ছেলেটির মায়ের মুখে কিছু ছিল না, চোখে ছিল দ্বিধার ছায়া। ভেতরে ভেতরে তিনি ভাবছিলেন, মালাটা আমি বিক্রি করব না। যদি পারি অল্প টাকায় কারো কাছে বন্ধক রাখব, সেই টাকা দিয়ে আমার ছেলের চিকিৎসা করাব। পরে টাকাটা জোগাড় করে মালাটা ফিরিয়ে এনে যার মালা তাকে দিয়ে দেব। এই মালার ঋণ আমি জীবনেও ভুলব না। এমন সময় বাড়িতে প্রবেশ করলেন গ্রামের মাতবর সাহেব। তিনি একজন পয়সাওয়ালা সৎ ব্যক্তি এবং সমাজে সবার শ্রদ্ধার পাত্র। বহু খোঁজাখুঁজির পর একটি চেয়ার এনে তাকে বসতে দেওয়া হলো। ছেলেটির মা সোজা গিয়ে মাতবরের সামনে দাঁড়ালেন। কোনো ভনিতা না করেই বললেন, ভাই সাহেব, আপনি চাইলে আমাকে দুঃসময় সাহায্য করতে পারেন। মাতবর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, বলুন তো ভাবি, আমি আপনাদের জন্য কি করতে পারি? ছেলেটির মা বললেন, এই যে আমাদের কাছে মালাটি আছে, আমি স্থির করেছি আমি এটি বিক্রি করব না। আপনি যদি মালাটি রেখে আমাকে কিছু টাকা দেন, তাহলে সেই টাকা দিয়ে আমার ছেলের চিকিৎসা করাতে পারব। পরে আমার ছেলে সুস্থ হলে ধীরে ধীরে টাকা জমিয়ে আপনার কাছ থেকে মালাটা ফেরত নিয়ে আসব। মাতবার হালকা হেসে বললেন, আপনি আমার ওপর এত বড় দায়িত্ব রাখতে চাইছেন কেন ভাবি? যদি কখনো কথা রাখতে না পারি বা যদি মালাটি বিক্রি করে দিই, তাহলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। ছেলেটির মা বললেন, আপনার ওপর আমার সেই বিশ্বাস আছে বলেই তো আপনার শরণাপন্ন হয়েছি। মাতবর একটু থেমে বললেন, আচ্ছা, আমি রাজি আছি, তবে কিছু শর্ত আছে, শুনে নিন। প্রথমত, যদি মালার প্রকৃত মালিকরা এসে মালা চায় এবং আমাকে টাকা পরিশোধ করে, তাহলে আমি মালাটি তাদের দিয়ে দেব। দ্বিতীয়ত, আমি যথাসাধ্য সতর্কতা অবলম্বন করব, কিন্তু যদি এর পরও এটি চুরি হয়ে যায়, আমি দায় নেব না। তৃতীয়ত, আপনি যদি দীর্ঘদিন মালাটি আমার কাছে রেখে দেন এবং আমি যদি মৃত্যুবরণ করি, আমার সন্তানরা যদি বিশ্বাসঘাতকতা করে, সেজন্য আপনি আমাকে দায়ী করতে পারবেন না। এসব শর্ত মেনে নিলে আমি মালাটি রাখতে রাজি। ছেলেটির মা মাথা নিচু করে বললেন, ঠিক আছে, আমি আপনার সব শর্ত মেনে নিচ্ছি। মালাটি আমি আপনার কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। এই বলে তিনি মালাটি মাতবর সাহেবের হাতে তুলে দিলেন। মাতবর বললেন, আচ্ছা বাপি, এবার বলো তোমার কত টাকা প্রয়োজন? ছেলেটির মা বললেন, কবিরাজ বলেছে চিকিৎসার জন্য 3 টাকা লাগবে। ছেলেটিকে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, আর আমাদের কেউ তো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে হবে। সব মিলিয়ে যদি 5 টাকা দেন, তবে কিছুটা স্বস্তি পাই। মাতবর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, কিছুক্ষণ পর আমি নিজে এসে টাকাটা পৌঁছে দিয়ে যাব। অন্যদিকে আমার বোন বাড়িতে ফিরে এসে মানসিক অস্থিরতায় চটপট করতে শুরু করল। সে মনে মনে ভাবছে, আমি কি সত্যি ভুল করলাম? এত দামি মালা দিয়ে ফেলেছি, সেটা কি ঠিক হলো? নিজেই বুঝে উঠতে পারছি না। মনটা অদ্ভুত এক দোলাচলে দুলছে। এই কারণে কি ভাইয়া আমাকে গালাগালি করবে, কিংবা আমার গায়ে হাত তুলবে? যদিও ইতিপূর্বে সে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। আবারও সে নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে। আমরা ভাই বোনের জন্যই তো ছেলেটি চিরতরে তার চোখের আলো হারিয়েছে। এখন ছেলেটির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য নয় কি? এর মধ্যেই এক চাকর হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। সে আমার গিন্নিকে মালার ঘটনাটি খুলে বলল। পাশের ঘর থেকে আমার বোন চাকরের কথা শুনছে, আর তার বুকের ভিতর ঢুকফুক শুরু হয়েছে। তবে আমার গিন্নিরা সবাই জানে আমি আমার বোনকে কতটা ভালোবাসি, তাই তারা আমার বোনকে কিছু জিজ্ঞেস করতে সাহস পায়নি। সেদিন সন্ধ্যার পর তাড়াহুড়া করে অল্প কিছু ভাত খেয়ে আমার বোন গিয়ে শুয়ে পড়ল। সে মনে মনে ভাবছিল, ভাইয়া ফিরে আসার আগে যদি ঘুম নাও আসে, তবু চোখ বন্ধ করে পড়ে থাকব। কথা বলতে হবে না,
এই রাতটা যেভাবেই হোক পার করে দিতে হবে। ভাইয়ার চোখে চোখ রাখার মতো সাহস তার নেই এখন। তার চেয়ে ঘুমের ভান করে পড়ে থাকাটাই হয়তো নিরাপদ। আমি যখন ব্যবসার কাজ সেরে বাড়িতে ফিরছিলাম, বাড়ির পাশের বাজারে এসে ঘোড়ার লাগাম টেনে তাকে থামিয়ে নিচে নামলাম। ভাবলাম দেখে আসি বাজারে বড় কোনো মাছ উঠেছে কিনা। বাজারে বড় মাছ এলে জেলেরা আমার জন্যই রেখে দেয়, কারণ তারা জানে বিশাল সাইজের মাছ কেনার মুরদ এবং সাহস আমার মধ্যেই আছে। বাজারের রাস্তায় এক পরিচিত লোক ডেকে বলল, বাবু, শুনেছেন আপনার সঙ্গে যে ছেলেটি বেয়াদবি করেছিল, যাকে আপনি শাস্তি দিয়েছিলেন, তাকে আপনার বোন দেখতে গিয়েছিল। আপনার বোনকে দেখে তারা মা ছিলে এমনভাবে মায়াকান্না শুরু করল যে তাদের প্রতি আপনার বোনের সরল হৃদয় গলে গেল। আর সহ্য করতে না পেরে তিনি তার দামি মালাটি ওদের হাতে তুলে দিলেন। কথাটি শুনে আমার মনে কিছুটা রাগ ও ক্ষোভের সৃষ্টি হল। তবুও মুখে স্বাভাবিক ভঙ্গি ধরে রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বাজারে আমার জরুরি একটু কাজ আছে। এই বলে বাজারের দিকে হাঁটা ধরলাম। মাছ বাজারে ঢোকার মুখেই হঠাৎ দেখা হয়ে গেল এক পুরনো বন্ধুর সঙ্গে। সামান্য কুশল বিনিময়ের পর সে খানিকটা কটাক্ষের ভঙ্গিতে বলল, কি বন্ধু, তোমার বোনকে নিয়ে আজকাল অনেক কিছুই শুনছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? সে ঠোঁটে রহস্যময় হাসি টেনে বলল, শুনলাম তোমার বোন নাকি এক গরিব অসুস্থ ছেলেকে তার গলার দামি মালা দিয়ে দিয়েছে। তোমার বোনকে একটু দেখে শুনে রেখো, বলা তো যায় না, যদি না বুঝে ভুল কিছু করে বসে, তখন কিন্তু ফুলের মতন জীবনটা না জানি নষ্ট হয়ে যায়। এই মন্তব্য শুনে রাগে আমার বুকটা জ্বলে উঠল। আমার বোন সম্পর্কে যদি এমন কথা কোনো সাধারণ মানুষ বলতো, তাহলে এতক্ষণে সে মাটিতে গড়াগড়ি খেত। কিন্তু বলেছে আমার বন্ধু, তাই নিজেকে আটকে রাখলাম। যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম, আরে না ভাই, ওরকম কিছু না, তুই এত ভেবোস না। এই বলে বাজারের ভেতরের দিকে পা বাড়ালাম। মনের ভেতরে তখন এক তীব্র দ্বন্দ্ব চলছে। ভাবছি আজ বাড়ি ফিরে বোনটাকে ভালোমতো বকাঝকা করব। সে যদি আহামোকের মতন এমন একটা কাজ না করত, তাহলে আমাকে এত মানুষের মুখে আজ এসব কথা শুনতে হতো না। বাজারে একাধিক মানুষ এই বিষয়টা নিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে। তাদের কথায় গায়ের রক্ত গরম হয়ে উঠছে। নিজের কাছেই নিজেকে অসহায় মনে হচ্ছে। বাজারে ঢুকে দেখি বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। রাত হয়ে গেছে বলে দোকানিরা বাড়ি ফিরেছে। কেবলমাত্র কিছু দোকান খোলা, আর দু একজন মানুষ দ্রুত পায়ে বাজার ছাড়ছে। আমি বাজারের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে আসছিলাম, এমন সময় পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাক দিল। চমকে ফিরে তাকালাম। দেখি একজন বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসছেন, হাতে একটি থলি। চিনতে পারলাম, তিনি আমার বাবার পুরনো বন্ধু। বাবা বহু বছর আগে মারা গেছেন। তার বন্ধুরা বেঁচে আছেন বলেই এখনও বাবার স্মৃতিকে বাস্তবের রূপে ছুঁতে পারি, তাই তাদের আমি বাবার চোখেই দেখি, স্নেহ আর শ্রদ্ধার সঙ্গে। বৃদ্ধ চাচা কাছে এসে থলিটা মাটিতে রাখলেন, মৃদু হেসে বললেন, শুনলাম তোমার বোন অনেক বড় একটা কাজ করেছে, মনটা আনন্দে ভরে গেল। ইচ্ছে করছিল ওকে একবার দেখে আসি, একটু দোয়া করি, কিন্তু আজ জরুরি কাজে বের হতে হয়েছে। ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। বাড়ি গিয়ে ওকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। সময় পেলে অবশ্যই একদিন আসব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, সে এমন কি করেছে যার জন্য আপনি এত প্রশংসা করছেন? চাচা তখন বিস্ময়ে ভ্রু উঁচিয়ে বললেন, সত্যি বলছো? পুরো গ্রাম জানে আর তুমি জানো না? যে ছেলেটাকে তুমি একদিন শাসন করেছিলে, সেই ছেলের খবর নিতে গিয়ে ও গলার দামি মালাটা খুলে দিয়ে গিয়েছে। ভাবো তো, চারপাশে এত মানুষ, কিন্তু এমন হৃদয়ের মেয়ে কয়জন আছে? মানুষ বড় হয় সম্পদে নয়, হৃদয়ে, আর তোমার বোন সেটা প্রমাণ করেছে। আমি হতবাক হয়ে রইলাম। নীরব কিছুক্ষণের পর ধীরে বললাম, চাচা, আমি তো বাজারে একাধিক মানুষের মুখে উল্টাপাল্টা কথা শুনে ভেবেছিলাম আজ বাড়ি গিয়ে বোনটাকে ধমকাবো। তাদের কথায় রাগে মাথা খারাপ হয়ে গিয়েছিল। চাচা গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তাই? কিন্তু যারা সারা জীবন শুধু সমালোচনা করে, তারা তো সব কাজের মধ্যেই খুঁত খুঁজে পায়। তাদের কথায় কান দিলে কি সমাজে ভালো কিছু হবে কোনোদিন? প্রিয় শ্রোতা, এতক্ষণ উপভোগ করলেন 14 পুরুষের অভিশাপ উপন্যাসটির 4র্থ পর্ব।
পঞ্চম পর্বের গল্পটি কোন দিকে মোড় নিবে আপনার ধারণা কমেন্ট করে জানিয়ে দিন। যাদের কমেন্ট সবচেয়ে আকর্ষণীয় এবং গল্পটির কাছাকাছি হবে তাদের নাম আগামী পর্বে প্রকাশিত করা হবে। সকলে ভালো এবং সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।